কিন্তু ঠাকুরমশাই, আপনি কি করে জানলেন যে ওই শ্মশান থেকে ঠিক 750 হাত দূরে একটা বেলগাছ রয়েছে? সে আর তেমন কিছু নয় মাস্টার। অনেক দিন আগে আমি একবার একটা কাজে ওই গ্রামে গিয়েছিলাম, তখনই বোধহয় দেখেছি, মনে রয়ে গেছে বোধহয়। উমানাথ চক্রবর্তী কিন্তু কথাটা কেমন দায়সারাভাবে উত্তর করলেন, যেন কিছু একটা বলে ব্যাপারটা চাপা দেওয়ার চেষ্টা করতে চাইলেন। তাই আবার বললেন, ওসব নিয়ে এখন আর ভাবার প্রয়োজন নেই। যা হয়ে গেছে তা ভেবে আর কি লাভ। বিপদের হাত থেকে যে মুক্তি পাওয়া গেছে এই যথেষ্ট। ওই নিয়ে এখন বেশি নাড়াঘাটা করার কি দরকার? যা যায় তা একেবারেই যায়, তার ফিরে আসে না। আর তাছাড়া শরীরটাও খুব একটা ভালো বোধ করছি না, ওসব ছাড়ো না হয়। রাম গাঙ্গুলি বোধহয় চক্রবর্তী মশাইকে চেপে ধরতে যাচ্ছিলেন, কিন্তু ওনার শেষের কথাটা শুনে চুপ করে গেলেন। ফটিকের চায়ের দোকানে আমরা সবাই এসে বসেছি। কাল বিকেলে নিশিকান্তপুর থেকে আমি আর রাম গাঙ্গুলি ফিরে এসেছি। ফিরে এসে একবার উমানাথ চক্রবর্তীর সাথে দেখা করেছিলাম। নিশিকান্তপুরে আমাদের সাথে যে অদ্ভুত অলৌকিক ব্যাপার ঘটেছিল সেটা নিয়ে চক্রবর্তী মশাইয়ের সাথে একটু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু উনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন দেখলাম। পরশুদিন ভোর রাত থেকে বেশ জ্বর এসেছে, তাই ওনাকে আর বিরক্ত করিনি। খুব স্বভাবতই আজ বিকেলে ফটিকের চায়ের দোকানে সবাইকে যখন গাঙ্গুলি মশাই নিশিকান্তপুরের ঘটনাগুলো বলছে, তখন পণ্ডিত মশাইকে এদিকে আসতে দেখে বেশ অবাক হয়ে গেছিলাম আমরা। আজ মোটামুটি সবাই এসেছে, একমাত্র চরণ ঘোষ ছাড়া। সে নাকি তার আত্মীয়ের বিবাহ ঘটিত কোনো একটা কাজের সূত্রে গ্রামের বাইরে গেছে। আজকে আড্ডাটা তার বাড়িতে বসার কথা ছিল, কিন্তু সে না থাকায় আমরা ফটিকের চায়ের দোকানে এসে বসেছি। ফটিকের সেই বিখ্যাত 1 রাউন্ড চা ঘুরে গেছে। এর মধ্যেই নিশিকান্তপুরের গোটা ঘটনাটা যতটা সম্ভব ছোট করে একবার বেশ উৎসাহের সাথে বলে ফেলেছেন রাম গাঙ্গুলি। আমিও ওনার সাথে সাথে কথায় তাল দিয়ে গেছি। সমস্ত ঘটনাটা শোনার পর সবাই কেমন চুপ করে চা খাওয়ায় মন দিল। এমনকি ফটিকও মাঝে মাঝে নিজের হাতের কাজ থামিয়ে আমাদের দিকে উৎসুক হয়ে সমস্তটাই গম্ভীরভাবে শোনার চেষ্টা করছিল। সবাই যখন একেবারে থম মেরে রয়েছে, তখন প্রথম কথা বলে উঠল ফটিক। আরে মাস্টার, ও তিথি নক্ষত্র কিসব হলে পরে মরতে দোষ লাগে? আপনার খুড়মশাই মনে হয় দোষ লেগেছিল, সে মনে হয় আবার আসবে। ফটিকের কথাটা সবার মনে ধরল, কিন্তু উমানাথ চক্রবর্তী কেমন যেন ভারী গলায় বলে উঠল, এই হতবাগা, তুই চুপ করে যা, আরেক কাপ চা দে সবাইকে। উমানাথ চক্রবর্তীর কথায় ফটিক কিছুটা মিয়ে গেলেও সে আস্তে আস্তে নিজের মনে মনেই কিছু কথা বলতে লাগলো। জানবো না কেন? চায়ের দোকান চালাই বলে আমার কাছে সব খবর থাকে। সেই তো সেইবার একটা মরাকে দোষ লাগলো, তারপর সেই কি গ্রাম জুড়ে তাণ্ডব। রে বাবা, আমি নাকি জানবো না। আপনারা ভালোই ভালোই গ্রামে ফিরে এসেছেন, এটাই অনেক মাস্টার। এখন আর ওইসব নিয়ে মাথা না ঘামানোই ভালো। সে কি অবস্থা! উফ, আপনাদের না বললে বুঝতেই পারবেন না। আমি তো ভয়ে একবারে কাঠ হয়ে গেছি মশাই। এই বুঝি মরা জেগে উঠে আমাদের দিকে তেড়ে আসে। ভাগ্যিস তখন ঠাকুরমশাই মোবাইল ওই বেল পেরে আনতে বললেন, তা না হলে একবারে খাইছিল আমারে। তবে আমাদের রাম গাঙ্গুলি যাই বলুক, ওনার সাহস আছে মানতে হবে। আমরা সবাই ভয়ে সিটিয়ে গেছি, এদিকে উনি তখনও গায়ের জোরে মৃতদেহটা ধরে বসে আছেন। ভাবা যায় না, ভাবা যায় না। দূর, কি বলেন মাস্টার, চোখ বন্ধ করে বসেছিলাম তো, তাই আর কি। ভাদুরী মশাই অনেকক্ষণ ধরে চুপ করে আমাদের কথাবার্তাগুলো
শুনছিলেন। এবার তিনি বলে উঠলেন, কথা শুনে তো মনে হচ্ছে একটা সমস্যা বেশ তৈরি হয়েছিল, তো সেটা যখন কেটে গেছে, আমি বলি কি মাস্টার, এসব নিয়ে আর ভাবতে হবে না, ছেড়ে দিন, যা হয়ে গেছে তা থাক না। গোটা ব্যাপারটা শেষে এমন একটা জায়গায় দাঁড়ালো যাতে সবাই আমায় বোঝাতে লাগলো যে যা হয়ে গেছে তা ছেড়ে দিতে, ভুলে যেতে। এদিকে নিশিকান্তপুর থেকে এখনো কোনো খবর আসেনি। আমি বলে এসেছিলাম যদি দাদুর মৃতদেহ কোথাও পাওয়া যায় তাহলে আমায় একবার মোবাইল ফোনে জানাতে। আমার মোবাইল ফোনের নাম্বার দেওয়াই রয়েছে তাদেরকে। সবাই বললেও আমি কিন্তু মনে মনে ব্যাপারটা ভুলে যেতে পারলাম না। বারবার আমার মনে হতে লাগলো উমানাথ চক্রবর্তী ওই বেল গাছের ব্যাপারে যে বিশ্লেষণটা দিলেন তা নেহাত দায়সারা, একেবারেই সত্যি নয়। আমি এখানে আসা পর্যন্ত ঠাকুরমশাইয়ের মধ্যে তেমন কিছুই অদ্ভুত লক্ষ্য করিনি। উনি সাধারণত ছিমছাম জীবনযাপন করেন, আমাদের সাথে একটু আধটু আড্ডা মারেন, সকাল সন্ধ্যা এখানকার মা আনন্দময়ীর মন্দিরে পুজো করেন, এই আর তো কিছু কোনোদিন লক্ষ্য করিনি। কোনো কিছু তো এর মধ্যে খুব একটা অদ্ভুত ঠেকেনি। বাড়িতে তার বউ আছে, তবে ছেলে মেয়ে বোধহয় নেই। আচ্ছা, ওনার কথাই যদি মেনে নিই, উনি যদি আগে সেই গ্রামে গিয়েও থাকেন তাহলেও ঠিক গুনে গুনে কি করে বললেন যে 750 হাত দূরে ওই বেলগাছটা রয়েছে? উনি কি সেবার গিয়ে গুনেছিলেন? তা তো হতে পারে না। এই ব্যাপারটা নিয়ে পণ্ডিত মশাইকে আলাদাভাবে প্রশ্ন করতে হবে। এই ভেবে তখনকার মতো চুপ করে গেলাম। ফটিক আরও 1 কাপ চা করে দিয়ে গেল। আমরা চায়ের কাপে চুমুক দিতে দিতে কনকনাথ মশাই বলে উঠলেন, ঠাকুর মশাই, অনেক দিন তো হয়ে গেল বেশ জমিয়ে আগের মতো গল্প শোনা হয়নি। মাস্টারও গ্রামে ছিল না, আর আমাদেরও বসা হয়নি। আর যখন বসা হয়েছে তাহলে একটা গল্প হোক না। রাম গাঙ্গুলি বললেন, হোক তাহলে ঠাকুরমশাই, জমি একটা গল্প হোক। বেশ, তোমরা বলছো যখন তাহলে হোক। তবে আজ আর অলৌকিক কোনো অপশক্তির কথা বলবো না, আজ বলবো শুভ শক্তির গল্প। নিবারুণ ভাদুরী মানে ভীতু ভাদুরী বললেন, হ্যাঁ, সেই ভালো, তবে ঠাকুরমশাই, কারো মুখে শোনা গল্প করলে হবে না, কিন্তু আপনার নিজের চোখে দেখা গল্প বলতে হবে। কেননা গ্রামে কিন্তু এরকম অনেক গল্প থাকে যা সবাই কারো না কারোর মুখে শুনেছে। এই তো ভিতুর ডিমের আজ পোয়া 12। এই তোমরা চুপ করো। শুভ শক্তির গপ্প শুনে যে ভয় পাবে না কে বলল? হ্যাঁ, যাই হোক, অন্যের মুখে শোনা গল্প আমি বিশ্বাস কিংবা অবিশ্বাস করেছি কিনা তা বেশ জোর দিয়ে বলতে পারি না। আমি যা শুনেছি বা আমি যা দেখেছি তা বলতে আমার বেশ মনের ভেতর থেকে একটা জোর পাওয়া যায়। অনেক দিন আগে আমি একটা গ্রামে বেশ কিছুদিনের জন্য ছিলাম। তখন সেই গ্রামের মানুষের কাছে একটা গল্প শুনেছিলাম, কিন্তু সেটা হলে হয়তো তোমাদের আজ এই গল্প শোনাতে পারতাম না, কারণ সে গল্পের কিছুটা প্রমাণ আমি নিজেও পেয়েছি। আমরা সবাই উৎসুক হয়ে উমানাথ চক্রবর্তীর দিকে তাকিয়ে আছি। এমনকি ফটিকও চায়ের পাত্রটা উনুনের ওপর থেকে নামিয়ে রেখে উনুনে নতুন গরম জল বসিয়ে আমাদের দিকে একটু ঘেঁষে এসে দাঁড়িয়েছে। উমানাথ চক্রবর্তী কাপের চাটা শেষ করে গল্প বলতে শুরু করলেন। গ্রামের নাম এখন আর মনে নেই, তবে বোধহয় ওই হুগলির আরামবাগের দিকে হবে। তখন কোনো একটা কারণে গ্রামে গিয়ে পড়েছিলাম
আর সে গ্রামে আমায় বেশ কয়েকদিন থাকতে হয়েছিল। কোনো একটা পুজো কিংবা হোম যজ্ঞের কারণে আমার সেখানে যেতে হয়েছিল। যতদূর তাই তো মনে পড়ে, সে সময়টা ছিল বসন্তকাল। আমি যেই গেরস্থের বাড়িতে গিয়ে উঠেছিলাম, তাদের ছোট্ট দুটো ছেলে তখন একসাথে পক্সে ভুগছে। তবে আমার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল সেখানে। সংক্রমণের কোনো আশঙ্কা ছিল না। ছেলে দুটোর অবস্থা দেখে বুঝলাম পরিস্থিতি বেশ সঙ্গীন। সোজা কথায় ওদের বেঁচে থাকার কোনো আশাই নেই। আমি ব্যাপারটা ধরতে পারলেও তাদেরকে মুখে কিছু বললাম না। আসলে মৃত্যু এমন এক জিনিস যার জন্য মানুষ সারা জীবন ধরে প্রস্তুতি নিলেও প্রস্তুত হতে পারে না। মাঝে মাঝে এই বাস্তব মানুষের কাছে বড্ড কঠিন হয়ে ওঠে, না মানতে চাইলেও মানতে হয়। তা যাই হোক, গ্রামে দুদিন থাকার পর আমি যেই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম সেই বাড়ির কর্তা কথায় কথায় জানিয়েছিলেন যে শীতলা পুজোর আগের দিন রাত্রে নাকি গোটা গ্রামে স্বয়ং শীতলা মা নিজের বাহন মানে গাধার পিঠে চড়ে গ্রামের পথে আবির্ভূতা হন। আসলে অনেক গ্রামেই এমন কথাবার্তা শোনা যায় যার আসল কোনো ভিত্তি থাকে না। আমিও ব্যাপারটা তেমনই ভেবে নিয়েছিলাম, কিন্তু সত্যি বলতে কি, সেই গ্রামে একজন পাগলকে ঘুরে বেড়াতে দেখা যেত, যে নাকি একবার ওই শীতলা পুজোর আগের রাত্রে স্বয়ং মাকে দেখতে পেয়েছিল, আর তারপর থেকেই সে পাগল হয়ে যায়। তখন আমার ছোকরা বয়স না হলেও খুব একটা বেশি বয়স হয়নি, এই ধরো আমাদের রামের মতন বয়স হবে। মনের মধ্যে অবিশ্বাস আর একটা কৌতূহল নিয়ে আমি অপেক্ষা করতে লাগলাম শীতলা পুজোর আগের দিন রাত্রের জন্য। সেদিন রাত্রে আমার ঘুম ভালোভাবে হচ্ছিল না। আমি সেই বাড়ির উঠোনের এদিক ওদিক পায়চারি করছিলাম। গ্রামের বসন্তকাল বেশ অদ্ভুত। সারাটা দিন ধরে রোদ, অল্প অল্প গরম অনুভূতি দিয়ে যাবে, কিন্তু সূর্য ডোবার পর থেকে একটা শীতল ঠান্ডা বাতাস মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে দেবে। ঘুম আসছে না। আমি এখানে ওখানে পায়চারি করছি। সত্যি বলতে কি, তখনও সেই শীতলা মায়ের দেখা পাওয়ার ব্যাপারটা আমার মাথাতেই ছিল না। তোমরা হয়তো জানো যে এই পুজো হয় বসন্তকালে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে, আবার কোথাও কোথাও ফাল্গুনে। বসন্তকালেই এই পুজো হওয়ার একটা কারণ আছে, তা আমি পরে বলছি। আমি নিজের মতন উঠোন পেরিয়ে একটু এদিক ওদিক ঘুরছিলাম। এই বাড়িটা ছিল রাস্তার বাঁকে। বাঁ দিক থেকে মাটির রাস্তা এসে উঠোনের সামনে দিয়ে বেঁকে সামনে সোজা গিয়ে ডান দিকে বেঁকে তারপর এগিয়ে গেছে শীতলা মায়ের মন্দিরের দিকে। কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদের আলোয় চারপাশ বেশ ঠাউর করা যাচ্ছে। আমি ঘুরতে ঘুরতে একবার সেই বাড়ির সীমানার বেড়ার গেটের কাছাকাছি এসে পৌঁছেছি। তখন দেখলাম সেই বাঁ দিকের মাটির রাস্তার একটা প্রান্ত ধরে আমার দিকে এগিয়ে আসছে একটা বাচ্চা মেয়ে। আসলে রাত হলেও তখন আকাশে চাঁদের আলো ছিল, তো সেই আলোতে আমি বাচ্চা মেয়েটাকে দেখতে পেলাম। তার পরনে একটা সাদা রঙের শাড়ি। সে আমার কাছে এগিয়ে আসছে। বুঝতে পেরেছিলাম যে তার শাড়ির পাড় আসলে লাল রঙের। এই রাত দুপুরে এই দৃশ্য মোটেই যে স্বাভাবিক নয় তা তো আর কাউকে বোধহয় বলে দিতে হবে না। সে হাঁটতে হাঁটতে আমার যত কাছাকাছি এগিয়ে আসতে লাগলো, তত আমি বুঝতে পারলাম আমার চারপাশের পরিবেশে যেন সামান্য পরিবর্তন ক্রমাগত হয়ে চলেছে। কোথা থেকে যেন একটা মিষ্টি সুগন্ধ, অনেকটা ওই পাকা নিম ফলের মতো,
সেটা ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে। আবহাওয়া বেশ শান্ত, শীতল হয়ে পড়েছে। এই শীতলতায় ঠান্ডা লাগে না, বরং ক্লান্ত শরীরে একটা ঘুম ঘুম ভাব নেমে আসে। প্রকৃতির নিশাচরেরাও যেন ঘুমিয়ে পড়ছে এক এক করে। চারিদিক আস্তে আস্তে নিশ্চুপ হয়ে আসছে। আমি কিন্তু আমার জায়গাতেই দাঁড়িয়ে রইলাম। সেই বাড়ির সীমানার বাইরে বেরোবার চেষ্টা একবারও করলাম না। আমার মনে হলো গ্রামের কোনো বাচ্চা মেয়ে হয়তো হাঁটতে হাঁটতে ঘটনার চক্রে এসে পড়েছে, এই সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু পরিবেশের হঠাৎ পরিবর্তন হওয়ার ব্যাপারটা আমার কেমন অদ্ভুত লাগছিল। আমার থেকে যখন সেই বাচ্চা মেয়েটা প্রায় 8-10 হাত দূরে, তখন হঠাৎ করে আমার চোখের সামনেটা কেমন ঝাপসা হয়ে গেল। সেই খুব ঘুম পেলে জোর করে জেগে থাকার সময়টা যেরকম হয় সেরকম। এইবার চোখের পাতাটা বুঝে এলো, তবে সাথে সাথেই আমি আবার তাকিয়ে দেখলাম, কই কেউ কোথাও নেই তো। ঠিক ভয় করছিল এটা বলা ঠিক হবে না, তবে গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। এবার আমার মনে হলো আমি যা দেখেছি তার সবটাই মনের ভুল। এই ভেবে সেখান থেকে ঘুরে ঘরের দিকে আসতে যাব বলে মুখ ঘুরিয়েছি, এমন সময় তাকিয়ে দেখি সোজা রাস্তা যেটা মন্দিরের দিকে চলে যাচ্ছে, সেই মাটির রাস্তাটার ডান দিকের বাঁকের কাছে মেয়েটা আমার দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে। আসলে দাঁড়িয়ে রয়েছে বললে ভুল হবে, সে আস্তে আস্তে হেঁটে বাঁকটা দিয়ে ঘুরছে। আমি মনে মনে চমকে উঠলাম। এইমাত্র আমি যাকে আমার বাঁ দিকে 10 হাত দূরে দেখেছি, সে মাত্র এক মুহূর্তের মধ্যে কিভাবে বাঁ দিকের এই 50-60 হাত দূরে ওই বাঁকটার কাছে পৌঁছে গেল। আমি স্পষ্ট বুঝতে পারলাম এই বাচ্চা মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়। একবার ভাবলাম গ্রামের এই অলৌকিক ব্যাপারটায় আমার বেশি কৌতূহল দেখানোর প্রয়োজন নেই, কিন্তু শেষে আমার কৌতূহলেরই জয় হলো। আমি বাড়ির সীমানা পেরিয়ে বাইরে পা রাখতেই মেয়েটি ডান দিকে বাঁকের কাছে অদৃশ্য হয়ে গেল। আমি যতটা দ্রুত সম্ভব এগিয়ে গেলাম সেই রাস্তার বাঁকটার দিকে। মনের ভেতর একটা অদ্ভুত অনুভূতি ধীরে ধীরে জমতে শুরু করছিল। সেটা কথায় বলে কি বোঝাবো তোমাদের, আমি নিজেই ঠিক বুঝে উঠতে পারিনি কোনোদিন। আর তার সাথে আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম চারপাশের গোটা পরিবেশে সেই মৃদু সুগন্ধ ছড়িয়ে পড়েছে। তার সাথে হঠাৎ করেই থেমে গেছে রাত্রের জোনাকি কিংবা রাতের সামান্য শব্দটুকু, যেন এক হঠাৎ কোনো মন্ত্র বলে গোটা গ্রামটা নিশ্চুপ হয়ে গেছে। আর সেই গ্রামে একমাত্র জেগে রয়েছি আমি যতটা দ্রুত সম্ভব পা ফেলে সেই বাঘটার কাছে পৌঁছে গিয়ে ডান দিকে তাকিয়ে দেখতে পেলাম। পণ্ডিত মশাই থামলেন। আমরা সবাই রুদ্ধশ্বাসে তার গল্প শুনে চলেছিলাম। এবার কনকনাথ কর্মকার বলে উঠলেন, আহা, গল্পের এরম জায়গায় থামতে নেই ঠাকুর মশাই। তারপর কি হলো বলুন দেখি, কি দেখলেন আপনি? চক্রবর্তী মশাই কিছুক্ষণ সামনের দিকে গাব গাছটার পাশে দূরে অন্ধকারে মিশে যাওয়া নির্জন গলিটার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর বললেন, ডান দিকে তাকিয়ে আমি শুধু দেখতে পেলাম একটা সাদাটে আভা, যেন ভাঙা চাঁদের আলোটার দূরে রাস্তার ওই নির্দিষ্ট স্থানের উপর একটু উজ্জ্বল হয়ে উঠেছে। আর সেই রূপলি আলোর বলয়ের মধ্যে দাঁড়িয়ে সেই বাচ্চা মেয়েটি একটি অদ্ভুত ভঙ্গিতে তার ডান হাত সামনের দিকে তুলে দাঁড়িয়ে আছে। আর তার ঠিক পিছনে কোথা থেকে যেন একটা গাধা এসে দাঁড়িয়েছে।
তাদের অনেকটা পিছনে শীতলা মন্দিরের অন্ধকার অবয়বটা যেন একটা চালার মতন দাঁড়িয়ে রয়েছে। সে দৃশ্য তোমাদের বলে বোঝানো সম্ভব নয়। সে দৃশ্য আমাদের এই পার্থিব জগতের কোনো দৃশ্য নয়। স্বয়ং মা শীতলা সামান্য কিছুক্ষণের জন্য দর্শন আমি পেয়েছিলাম সেই দিন। সেই সাদা উজ্জ্বল আলোটার উৎস যে কি তা আমি কিন্তু বুঝতে পারিনি এত দূর থেকে। আমার মনে হয় সেই বাচ্চা মেয়েটার রূপে আসলে সেদিন আমায় দেখা দিয়েছিলেন স্বয়ং মা শীতলা। তার মুখটাও আমি ভালোভাবে দেখতে পাইনি, তবে তার লম্বা চুল দুপাশে ছড়িয়েছিল, আর তার পেছনে এসে দাঁড়িয়েছিল একটা গাধা। গোটা ব্যাপারটা তোমাদের এত বিস্তারিতভাবে বর্ণনা করলাম তা ঠিক, কিন্তু সেই দৃশ্য দেখার জন্য সুযোগ আমি পেয়েছিলাম 1 সেকেন্ডেরও কম। রাস্তার বাঁকটা ঘুরে ডান দিকে তাকিয়ে সেই দৃশ্যটা দেখার সাথে সাথে আমার চোখের সামনে যেন গোটা পৃথিবীটা ঘোলাটে হয়ে উঠল। একটা শীতল বাতাস মনটাকে প্রশান্ত করে দিল। ঘুম নেমে এলো আমার দু চোখের পাতায়। মাত্র 1 সেকেন্ডের মধ্যে আমি জ্ঞান হারিয়ে মাটির উপরে লুটিয়ে পড়েছিলাম। উমানাথ চক্রবর্তী থামতে আমরা বুঝতে পারলাম গল্পটা শেষ হলো। কিন্তু আরও কিছুক্ষণ সময় নিয়ে তিনি বললেন, ওই গ্রামে যেদিন শীতলা পুজো ছিল সেদিন আমি সেই মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছিলাম, আর অবাক হয়ে দেখেছিলাম দেবী মূর্তির পেছনে দাঁড়িয়ে থাকা সেই গাধাটা যেন আমি আগের দিন রাত্রেই দেখতে পেয়েছি। আর দেবী মূর্তির পেছনের চালাটায় একটা আলোর অদ্ভুত নকশা বানানো হয়েছে। সেটা যেন কাল রাত্রে দেখা সেই সাদা আভাটার মতো, যার উৎস আমি সেদিন খুঁজে পাইনি, কিংবা সারা জীবন ধরে আমি কখনোই বুঝে উঠতে পারিনি। তবে সেই গেরস্থের 2 ছেলের জানি না কি মন্ত্র বলে দিন 2 মধ্যেই ছেড়ে উঠেছিল। বসন্তকালে বিভিন্ন রোগ ব্যাধি, বিশেষ করে চর্মরোগ হয়ে থাকে, যেমন বসন্ত পক্স ইত্যাদি। তাই মানুষই এই সময় শীতলা মায়ের আরাধনা করে, বুঝলে? বলেছিলাম না একটা কারণ আছে। তিনি এই সব ধরনের রোগ নিরাময় করেন। তার গলায় থাকে নিম পাতার মালা। দেখবে এইসব রোগের চিকিৎসা করার একটা মূল উপাদান এটা। গল্পটা বেশ ভালোই বলেছেন ঠাকুরমশাই। এরকম আরো কয়েকটা গল্প ছাড়ুন না, তাহলে বিকেলটা ভালো জমে। হতচ্ছাড়া এ গল্প নাকি? এ যে আমার জীবনের সত্যি অভিজ্ঞতা রে। তোরা এসব বিশ্বাস করতে পারবি না। তোদের তো খালি ভূত, অপদেবতা, অপশক্তি এসবের গল্প শুনতেই ভালো লাগে। তোরা বোধহয় জানিস না এই অপশক্তি, ভূত প্রেত এসব তো তোরা চোখের সামনে দেখে অন্তত কিছুক্ষণ বেঁচে থাকতে পারবি, কিন্তু শুভ শক্তি, দেবদেবী এদের হঠাৎ করে কখনো চোখের সামনে দেখে ফেললে হয় সেই মুহূর্তে মারা যাবি, না হলে পাগল হয়ে যাবি। আমি মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখেছিলাম, তাই হয়তো আমার কিছু হয়নি। আর তাছাড়া আমি সবসময় দেবদেবতার পুজো অর্চনা নিয়ে থাকি বলেই বোধহয় এক্ষেত্রে আমার কোনো ক্ষতি হয়নি। উমানাথ চক্রবর্তীর কথা শেষ হলো। আমি একটু সাহস করে বললাম, আপনার কথাটা শুনে আমার একটা অনেক দিন আগে শোনা ঘটনা মনে পড়ছে। এরকমই একটা অভিজ্ঞতার কথা, শুনবেন নাকি? সবাই অবাক দৃষ্টিতে তাকালো আমার দিকে। ভাবটা এমন যেন আমার সাথে এরকম কিছু আবার হতে পারে নাকি। মানে রাম গাঙ্গুলির কথায় আমি তো শহরের ছেলে, তাই না? এই বলো কি এ মাস্টার, সে আবার কি করে হয়? না, ঘটনাটা আমার সাথে ঘটেনি, তবে আমার শোনা। শুনতে চাইলে বলতেই পারি, তারপর সত্যি মিথ্যা আপনারাই যাচাই করে দেখবেন। আমার ও নিয়ে মাথা ব্যথা নেই। এই ভোটকে যা, জল তো ফুটে গেছে, আর 1 কাপ করে চা নিয়ে আয় দেখি। আর তোর বাসি বিস্কুট একদম আনবি না, একটা মারি বিস্কুটের প্যাকেট নিয়ে আয়। নিন, শুরু করুন মাস্টার। গতবার কালী পুজোয় বন্ধুরা মিলে বাড়ির ঠাকুর